আসসালামু আলাইকুম। অফ ট্র্যাকে সকলকে স্বাগতম। রিসেন্টলি অনেক কথাবার্তা হচ্ছে মিতুল মার্মা কেন দলে, জিকোকে আমরা দলে চাই। এরপর হচ্ছে আরও একটা কথা হচ্ছে যে সব দোষ কি রাকিব হোসেনের? দুইটা প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দিব। প্রথম কথা হচ্ছে মিতুল মার্মা দলে কেন? মিতুল মার্মা আসলে দলে হচ্ছে মিতুল মার্মার পারফরমেন্সের কারণে। লাস্ট সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের 2-1 গোলের হার, সেটাতে যদি আপনারা মিতুল মার্মার কোনো ফল্ট দেখেন সেই দুটো গোল কনসিড করায়, তাহলে বুঝে নিব যে ইউ আর আ সিজনাল ফুটবল ফ্যান, আপনারা হচ্ছেন মৌসুমি ফুটবল দর্শক। আর যদি আপনারা বলেন যে না, এখানে মিতুল মার্মার দোষ নেই দুটো গোল কনসিড করায়, সো আপনারা একেবারে জেনুইন ফুটবল ফ্যান। এখন আমি কেন বলছি, হ্যাঁ, এখন আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, কমেন্ট করতে পারেন যে ভাই, ফুটবল নিয়ে একটু বিতর্কিত কিছু বললেই কি আমি সিজনাল হয়ে যাই? হ্যাঁ, যারা অ্যাটলিস্ট গোল রক্ষকদের পারফরমেন্স নিয়ে ডাউট রাখে, তারা সিজনাল ফুটবল ফ্যানদের থেকে কোনো অংশে কম না। আপনি দেখেন মিতুল মার্মা এখন পর্যন্ত সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে যে কয়টা সেভ দিয়েছে, যদি কয়টা সেভ যদি না দিত, এর জায়গায় যদি মেহেদী হাসান শ্রাবণ থাকতো, তাহলে বাংলাদেশ মিনিমাম 4 থেকে 5টা গোল কনসিড করতো এই ন্যাশনাল স্টেডিয়ামে, এবং নিজেদের ঘরের মাঠে সেই প্রায় 21,500 সামথিং দর্শকদের সামনে একটা লজ্জার হার নিয়ে মাঠ থেকে বের হতে হতো। সেইখানে মিতুল মার্মা যে কয়টা সেভ দিয়েছে বাংলাদেশের হয়ে, জাস্ট আউটস্ট্যান্ডিং অ্যান্ড অলসো মাইন্ড ব্লোয়িং। এখন আমি বলছি না যে জিকোকে আমরা দলে চাই না। আমি প্রিভিয়াসলি একটা ভিডিও বানিয়েছিলাম যে তপু বর্মন, শেখ মুরসালিন তারা যদি মাফ পেয়ে ন্যাশনাল টিমে কামব্যাক করতে পারে, তাহলে আনিসুর রহমান জিকো কেন নয়? কারণ জিকো হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্বসেরা গোল রক্ষক। সেই গোলরক্ষককে কিনা স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে, স্কোয়াড থেকে বাদ দিয়ে মেহেদী হাসান শ্রাবণকে রাখা হয়েছে তৃতীয় গোলরক্ষক হিসেবে, থার্ড চয়েস। সো why you taking Mehdi Hasan Shravan? Why not Anisur Rahman Zico? Anisur Rahman Zico is far better than Mehdi Hasan Shravan. আমরা সবাই দেখেছি মেহেদী হাসান শ্রাবণ হচ্ছে ইজি যেই সুযোগগুলো আসে সেভ করার, সেই সুযোগগুলো হচ্ছে মেহেদী হাসান শ্রাবণ মিস করে। অ্যান্ড আনিসুর রহমান জিকো ইজ জাস্ট আউটস্ট্যান্ডিং পারফর্মার অফ বাংলাদেশ ফুটবল টিম। আপনি কথাটা নোট করে রাখেন, আনিসুর রহমান জিকো আউটস্ট্যান্ডিং পারফর্মার ফর বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম। এখন যেহেতু জিকো নাই আমাদের দলে, সেহেতু আমাদের এখন কাজ চালাতে হবে মিতুল মার্মাকে দিয়ে। এখন জিকোর অনুপস্থিতিতে আমরা কাজ চালাচ্ছি পারফরমেন্স একটা, আর জিকোর অনুপস্থিতিতে জিকোর অভাবটা বুঝতে না দেওয়াটা হচ্ছে আর একটা। মিতুল মার্মা আমাদেরকে কোনোভাবেই জিকোর অনুপস্থিতিটা বুঝতে দিচ্ছেন না। মিতুল মার্মা যে দুইটা গোল কনসিড করেছে, প্রথম গোলটা হচ্ছে মিতুল মার্মা বলটাকে পাঞ্চ করে দিয়েছে, এবং সেইখানে ডিফেন্ডাররা ঠিকমতো বলটা ক্লিয়ার করেননি। তাদের মাথায় আসেনি আমাদের এখান থেকে বলটা ক্লিয়ার করতে হবে। ওইখান থেকে একটা গোল খেয়েছে, যেটা হামজা মানে নিজে শতভাগ দেওয়ার পরেও হচ্ছে গোলটা সেভ করতে পারেনি। দ্বিতীয় কথা হচ্ছে, দ্বিতীয় গোলটা যখন বাংলাদেশ কনসিড করে, দূরপাল্লার একটা শট মিতুল মার্মা বলটা সেভ করে, পরবর্তীতে যখন বলটা রিবাউন্ড করে, সেইখানে সাদউদ্দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে একেবারে দর্শকের মতো দাঁড়িয়ে দেখছে যে সেই স্ট্রাইকারটা কি করবে, এখন বলটা শ্যুট করবে নাকি পাস দিবে কাউকে অ্যাসিস্ট করার জন্য। হি ওয়াজ জাস্ট স্ট্যান্ডিং লাইক সাপোর্টার। সাদউদ্দিন আহমেদের ঘুম ভাঙতে হবে, তিনি ভ্রমে আছেন, তার ভ্রমটা ভাঙতে হবে। তিনি যে ন্যাশনাল টিমের ফুটবলার, তার যে ডিফেন্ডিংয়ে কাজ আছে, সেটা তার অবস্থান তার জানান দিতে হবে। এইভাবে পারফরমেন্স করলে যতদিন কাবরেরা আছে ততদিন হয়তো তিনি ন্যাশনাল টিমে খেলে যাবেন, বাট যখন কাবরেরা থাকবেন না, নতুন একজন কোচ আসবে বাংলাদেশের, তখন এই সাদউদ্দিন আহমেদকে দলে জায়গা দিবেন না। এখন সময় এসেছে মিতুল মার্মাকে নয়, বরং সাদউদ্দিনকে সাবস্টিটিউট করার, সাদের জায়গায় আরও ভালো রাইট ব্যাককে নামানো, লেফট ব্যাককে নামানো। আপনি দেখেন, আচ্ছা আমি রাকিব হোসেনের কথায় পরে আসছি। এখন যেহেতু রাকিব হোসেনের কথাটা বলতাম, রাকিব হোসেনের চ্যাপ্টারটা আমি পরে আসছি। সেই মিতুল মার্মা যে কিনা 3 থেকে 4টা সেভ দিয়েছে, যে 4টা সেভ না দিলে বাংলাদেশ 4 গোলে হারতো, সেইখানে আপনারা বলছেন আমরা জিকোকে চাই, আমরা মিতুল মার্মা ভালো পারফরমেন্স করছে না। ভাই, এর থেকে আর ভালো কি আশা করছেন আপনি? এখন আপনি অ্যাজ আ বাংলাদেশি সাপোর্টার্স, আপনি তো সেটা চাইলেও পাবেন না যে বাংলাদেশ একেবারে শক্তিশালী সিঙ্গাপুরের বিপক্ষে একেবারে 3-0 গোলে জিতে আসবে, 3-0 ব্যবধানে, 2-0 ব্যবধানে, বা সিঙ্গাপুর 1-0 গোলে জিতে আসবে, অথবা গোল শূন্য ড্র হবে। সেটা তো আপনি কখনো চাইবেন না ভাই, চাইলেও পাবেন না। এটা বাংলাদেশ।
ইউ হ্যাভ টু নো দ্যাট আমাদের ফিজিক্যাল ফিটনেস সিঙ্গাপুরের ফিজিক্যাল ফিটনেস থেকে অনেক কম, সিঙ্গাপুরের প্লেয়াররা আমাদের থেকে অনেক লম্বা, এটাও আপনাদের বুঝতে হবে। অ্যান্ড মিতুল মার্মার পারফরমেন্স অ্যানালাইজ করার জন্য ভাই সে রকেট সায়েন্সের প্রয়োজন হয় না, একটু সামান্য ফুটবলটা বুঝলেই মিতুল মার্মার পারফরমেন্সটা বোঝা যায়। এরপর আসা যাক রাকিব হোসেনের কথায়। রাকিব হোসেন বসুন্ধরা কিংসে ভালো খেলেন, বাংলাদেশ ন্যাশনাল টিমে আসলেই তিনি হারিয়ে যান ফানুসের মতো। ওকে ফাইন, আমরা ভিনিসিয়াস জুনিয়রকে দেখেছি রিয়াল মাদ্রিদের হয়ে তিনি দুর্দান্ত খেলেন, বাট ব্রাজিল ন্যাশনাল টিমে যখন তিনি খেলতে আসেন তখন তাকে খুঁজে পাওয়া যায় না। রাকিব হোসেন যে প্রতিনিয়ত বসুন্ধরা কিংসের হয়ে ভালো পারফরমেন্স করছেন তাও কিন্তু নয়। রাকিব হোসেনের স্পিড আছেন, রাকিব হোসেনের স্কিল আছে, তবে রাকিব হোসেন গোল রক্ষকের সামনে 1v1-এ গিয়ে হার মেনে যান, তিনি ভয় পান, তিনি কনফিউজড হয়ে যান কি করবেন, হোয়াট শুড আই ডু নাও। তিনি পেনাল্টি বক্সে যে তিনি চিন্তা করেন হোয়াট শুড আই ডু নাও। বাট ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট ইউ আর এ স্ট্রাইকার, ইউ নিড গোল, ইউ নিড স্কোর আ গোল ফর টিম। দলের দরকার আছে আপনাকে, আপনার গোল করতে হবে। লাস্ট ম্যাচে যে সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটি হলো সেখানে রাকিব হোসেন অফ সাইডে দাঁড়িয়ে ফাহমিদুলের কাছে বল চাচ্ছেন। রাকিব হোসেন দাঁড়িয়ে আছেন অফ সাইডে, তিনি ফাহমিদুলের কাছে বল চাচ্ছেন, ফাহমিদুল তাকে পাস দেওয়ার পর তিনি যখন বলটা নিয়ে টান দিবেন রেফারি তখন অফ সাইড ফ্ল্যাগ উঁচু করে দাঁড়ালো। মাঠে বসে আমরা উইটনেসড। সো ইউ হ্যাভ টু মেক সেন্স হোয়ার আই এম স্ট্যান্ডিং। আমি অফ সাইডে দাঁড়িয়ে আছি, আমি অফ সাইডে দাঁড়িয়ে থেকে আমি কেন আমার সতীর্থের কাছে আমি বল চাইব কেন? আমার তো কোনো রাইট নাই। আমি অন সাইডে থাকি, আমি ঠিক পজিশন মতো থাকি যাতে আমার দৌড়ে বল ড্রিবলিং করে আমি গোল দিতে পারবো। আমি কেন অফ সাইডে থাকবো? আমি তো দাঁড়িয়ে আছি অফ সাইডে, আমি নিজেও জানি, আমি কেন ওর কাছে বল চাইবো? ওকে, এখন আসেন ল্যাকিংসের কথা। এখন এই ম্যাচে রাকিব হোসেনের 80% ফল্ট থাকলেও 20% ফল্ট কোচ হ্যাভিয়ার কাবরেরার। আমি গত ভিডিওতে আমি বলেছিলাম কোচ কাবরেরা, আমি আমার কালের কণ্ঠে একটা নিউজ করেছিলাম যেখানে আমি বলেছিলাম কাবরেরার এখন আর সেই যোগ্যতাটা নেই বাংলাদেশ দলকে কোচ করানোর। এখন আমি এক মিজানুর আশিক, আমার কথায় কাবরেরা আসবে না, কাবরেরা যাবে না, আমার কথায় কাবরেরার কিচ্ছু হবে না। কাবরেরা আমার থেকে ভালো ফুটবলটা বোঝেন, তবে তিনি অ্যাপ্লাই করতে পারছেন না। রাকিব হোসেন বসুন্ধরা কিংসে খেলেন একজন রাইট উইঙ্গার হিসেবে, রাকিব হোসেনকে ন্যাশনাল টিমে খেলানো হচ্ছে একজন সেন্টার ফরওয়ার্ড হিসেবে। দ্যাটস মিন রাকিব হোসেন উইঙ্গার, আপনি তাকে খেলাচ্ছেন ফলস নাম্বার 9 হিসেবে। একজন উইঙ্গারকে ফলস নাম্বার 9 হিসেবে আপনি কীভাবে খেলাবেন? আপনি কি পেপ গার্দিওলা নাকি ইয়র্গেন ক্লপ নাকি হোসে মরিনিও? ইউ আর নাথিং, ইউ আর টোটালি জিরো। একজন ফিফার লাইসেন্সকৃত কোচের মেধা থাকবে, প্রশিক্ষণ থাকবে অন্য লেভেলের, তার দল অন্য লেভেলের পারফরমেন্স করবে। বাট বাংলাদেশ লাস্ট ইয়ার বাংলাদেশ যে 10টা ম্যাচ খেলেছে সেখানে বাংলাদেশের 1 জয় 1 হার, সরি আমি ভুল বললাম, 10 ম্যাচে বাংলাদেশের 1 জয় 1 ড্র 8 হার। এই পরিসংখ্যানটাকে আপনি কিভাবে দেখবেন বা আপনারা কিভাবে দেখবেন? আমি আশিক যতই চাই যে কাবরেরার যোগ্যতা নিয়ে কথা বলার কোনো যোগ্যতাটাই আমার নাই, কিন্তু আমার ঘুরে ফিরে সেই যোগ্যতা নিয়ে প্রশ্ন করতে হয়। হামজাদেরকে নিয়ে মার্সিডিজ গাড়ি চালাচ্ছেন, তবে কাবরেরা আগে চালিয়েছেন লেগুনা, সেই লেগুনা ড্রাইভারকে এখন দিয়েছেন মার্সিডিজ চালাতে। সেই লেগুনা ড্রাইভার মার্সিডিজ চালালে তো তিনি লেগুনার মতো করেই চালাবেন। ব্যাপারটা ঠিক এরকম। তিনি একজন উইঙ্গারকে খেলাচ্ছেন ফলস নাম্বার 9 হিসেবে, যার ফল হিসেবে তিনি পাচ্ছেন গোলের পর গোল মিস, 1v1 মিস। সেই ম্যাচেই লাস্ট মোমেন্টে লাস্টের 10 মিনিট রাকিব হোসেনকে আবার খেলানো হচ্ছে রাইট ব্যাকে, ডিফেন্সে। আর ইউ ক্রেজি ম্যান, আপনার ডিফেন্ডারের কি ভারী অভাব পড়েছে আপনার দলে? আপনার দলে কোনো ডিফেন্ডার নাই, কোনো রাইট ব্যাক নাই, কোনো লেফট ব্যাক নাই, কোনো সেন্টার ব্যাক নাই, কোনো একজনকে খেলাতে পারতেন। আপনি একজন স্ট্রাইকারকে খেলাচ্ছেন আপনি ডিফেন্সে। হোয়াটস রং উইথ ইউ কাবরেরা? এখন পর্যন্ত বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের সবচেয়ে টপ পারফর্মার হচ্ছে হামজা চৌধুরী, মিতুল মার্মা, শামিদ সোম, ফাহমিদুল ইসলাম। এখন রাকিব হোসেন গোল করেছে বলেই যে আমি তাকে টপ পারফর্মার রাখবো তা নয়। রাকিব হোসেনের 80% ফল্ট আছে, 20% ফল্ট কাবরেরার। রাকিব হোসেন গোল করেছেন, আমরা অ্যাপ্রিসিয়েট করেছি, তবে তিনি তার ভুলগুলো যদি না শুধরে নেন
তিনি লং লাস্টিং করতে পারবেন। অ্যান্ড সাদউদ্দিনের কথা, সাদকে এখন সময় হয়েছে বেঞ্চে বসানোর। সাদের জায়গায় অন্য কাউকে স্টার্টিং 11-এ রাখা উচিত। সো আমার পয়েন্ট অফ ভিউ থেকে এখন পর্যন্ত এইটাই ছিল। আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, আমার 1000 বা 2000 সাবস্ক্রাইবার হয়ে গেলে, আমি ক্লিয়ার করে বলি, আমার 2000 সাবস্ক্রাইবার হয়ে গেলে আপনাদের জন্য একটা Q&A ভিডিও থাকবে। সো লেটস সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড আপনাদের জন্য কি কি অ্যান্সার দিব সেই প্রশ্নগুলো আপনারা কমেন্ট বক্সে দিয়ে দিবেন। আপনাদেরকে একটা পোস্ট করা হবে আপনাদের সবার প্রশ্ন নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।